ঘাট থেকে শুরু করে পিঠ এগুলো সব অজস্র মনে করেন ছিটাগুলি দিয়ে ভরে গেছে। তো তখন আর আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ওই মুহূর্তে আমি সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে যাই। চোখের সামনে ভাই তরতাজা দুটা লাশ পড়ে গেল। আমরা তো হতভম্ব হয়ে গেলাম, যেটা কি হইল। ওর শরীরে এত পরিমাণ গুলি রাখছে ভাই, ওর মুখে ওর শরীরে, মানে ওকে ঠিকমতো আমরা চিনতেই পারতেছিলাম না। আমার ফ্যামিলিকে ডাইরেক্ট বলে দিচ্ছে যে আমরা ওকে কোনোভাবে ভাই বাঁচাতে পারবো না, ভাই কোনোভাবে বাঁচাতে পারবে না। তারা আমার ফ্যামিলির কাছ থেকে ভাই বনসই নিয়ে নিচ্ছে। বাহিরে আপনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, ঠিক চিকিৎসাটা পাওয়ার জন্য ভিতরে আমরা কিন্তু এই গ্রুপ যুদ্ধ করতে হই। এখনো মানে কি বলবো, বুক ভেঙে কান্না চলে আসে। জুলাই আগস্ট আসলে এই আন্দোলনটা আমাদের ছিল জীবন মরণের একটি আন্দোলন। যারা রাজপথে ছিল তারাই একমাত্র এই আন্দোলনের মর্মটা বুঝবে, এই আন্দোলনের ভয়াবহতাটা কি কতটুকু ছিল, কতটুকু আতঙ্ক নিয়ে আমরা এই রাজপথে ছিলাম। প্রতিটা মুহূর্ত নিজের জীবনটাকে আমরা হাতে নিয়ে এই আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়তাম। এত এত পরিমাণ সাধারণ জনগণ এবং ছাত্র ছাত্রীরা যেভাবে পরিমাণ আহত হয়েছে, নিহত হয়েছে ভাই, আসলে এগুলো বললে না ভাই বুকটা ফেটে কান্না চলে আসে ভাই। এগুলো বললে আসলে নিজেকে ধরে রাখা ভাই সম্ভব না। যখন ছাত্ররা রাজপথে গুলি খেয়ে একের পর এক নিহত হচ্ছে, আহত হচ্ছে, তখন আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে যখন তার বার্তা বাহক দিয়ে মেসেজ পাঠায় যে ছাত্রদের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য, তখন ভাই আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্র জনতার পাশে গিয়ে দাঁড়াই। ভাই ওই সময় কিন্তু আমাদের মানে এটা লক্ষ্য ছিল না যে আমরা তাদেরকে পাল্টা মানে ইট মারবো, পাটকেল মারবো। আমরা ওই সময় ছাত্র জনতার পাশে তাদেরকে পানি এবং বিস্কিট এগুলো দিতে সাহায্য করতেছিলাম। কিন্তু যখন একটা পর্যায়ে দেখলাম যে আমাদের চোখের সামনে একের পর এক সাধারণ ছাত্রদের লাশ পড়তেছে, একের পর এক সাধারণ জনগণের লাশ পড়তেছে, ঠিক ওই মুহূর্তটা আমরা আসলে আমাদেরকে ধরে রাখতে পারিনি। না ধরে রাখতে পেরে আমরা আন্দোলনে জড়ায়ে যাই। আমরা তিন বন্ধু একত্রিত হইয়া জীবনের মায়া ত্যাগ করে তখন আমরা সামনের দিকে অগ্রসর হই এবং ছাত্র জনতাকে সংগঠিত করে আমরা আস্তে আস্তে পুলিশের দিকে আগায় যাই। তো যখন আগাইতে থাকি তখন একটা সময় আমার হাতে এবং বুকে নয়নের, তারপর আমার বন্ধু রনির, আমাদের বেশ কয়েকজনের মানে টুকটাক ছিটাগুলির মতো প্রথম অবস্থায় লাগে। তো আমরা ওই জিনিসটাকে ওরকম কেয়ার করি নাই, ওরকম সেন্স কাজ করে নাই যে আসলে কি লাগছে। তাই আমরা তারপরও আস্তে আস্তে যখন আগাইতেছি তখন ওরা আরো গুলি করে। ওই মুহূর্তে নিজেদের সেফটির জন্য আমরা কি করছি, 2 নাম্বার যে সুইমিং পুল যে স্টেডিয়ামটা, সেই জায়গায় সম্ভবত কিছু প্রজাপতি গাড়ি আরো অন্যান্য কিছু গাড়ি দাঁড়িয়েছিল। তো আমরা তিন বন্ধু মিলে কি করছি, আমাদের ঢাল বানানোর জন্য যাতে গুলিগুলো আমাদের গায়ে না লাগে, আমাদের সেফটির জন্য আমরা এই গাড়িগুলোকে আমরা তিন বন্ধু মিলে ঠেলে ঠেলে আস্তে আস্তে সামনে নিচ্ছি। তখন এই অবস্থা দেখে আমাদের সাথে আরো অনেক ছাত্র জনতা, জনতা, সাধারণ লোকজন তারাও আমাদের সাথে আসে। আসার পরে আমরা সবাই একসাথে মিলে রোডের দুই সাইডে, ওই সাইডে মনে করেন 2টা গাড়ি, রোডের ঠিক আবার অপর প্রান্তে 2টা গাড়ি, এরকম 4টা গাড়ি আমরা 2 নম্বর থানার দিকে ঠেলতে ঠেলতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ঠিক এক সময় আপনার যখন 2 নম্বর স্টেডিয়ামের সামনে চলে আসি, ঠিক ওই মুহূর্তে গাড়ির পিছ থেকে বের হয়ে আমাদের হাতে, তবে আমরা তো নিরস্ত্র ছিলাম, ওরা তো অস্ত্র নিয়েছিল। তো আমরা যখন ইট পাটকেল মারা শুরু করি, ঠিক ওই সময় মানে আমার কাছে মনে হলো যে আমার এই বাম চোখে, ঠিক এই চোখটায় মনে হলো যে কিছু একটা লাগছে। ঠিক আছে, তো ঠিক আমি ওই সময় কি করলাম, আমার বন্ধু নয়নকে বললাম যে দোস্ত আমার এই চোখে জানি কি লাগছে, একটু দেখতো। তো আমাকে সাথে সাথে বললো তোর চোখে তো গুলি লাগছে, আর এদিক দিয়ে রক্ত, গাল বেয়ে রক্ত পড়তেছে। ওর সাথে যখন কথা বলছি না, আমার পিঠটা আপনার 2 নম্বর থানার দিকে। তার কিছুক্ষণ পরেই মানে আমার এই ঘাট থেকে শুরু করে পিঠ এগুলো সব অজস্র মনে করেন ছিটাগুলি দিয়ে ভরে গেছে। তো তখন আর আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, সামনের দিকে একটু আগাইতে নিছি, এক ছাত্র সম্ভবত আমার চোখে একটু পানি দিছিল। তো ওই মুহূর্তে আমি সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে যাই। হাসপাতালে কে বা কাহারা আমাকে ওই সময় মনে করেন যে ধরে নিয়ে গেছে, আমার ভাই আসলে এতটুকু সেন্স ছিল না।
যখন মেডিকেলে গেছি, মেডিকেলে যাওয়ার পরে আপনার কর্মরত যে ডাক্তার, যে নার্স তারা ছিল, তারা সর্বপ্রথমে আমার চোখটা দেখছে। দেখে ওরা বলতেছে যে ভাই, ওনার চোখের যে অবস্থা, আমরা এখানে ট্রিটমেন্ট করাতে পারবো না, আপনারা দ্রুত ওনাকে চক্ষু বিজ্ঞান ওইখানে আমাকে পাঠায় দেয়। তো ভাই ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে শুধু আমি একা না, শত শত মায়ের ছেলে এই চক্ষু বিজ্ঞান হাসপাতালে মনে করেন যে চিকিৎসা পাচ্ছে না। এক প্রকার যেরকম বাহিরে আপনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, ঠিক চিকিৎসাটা পাওয়ার জন্য ভিতরে আমরা কিন্তু এইগুলোর উপর যুদ্ধ করতে হয়েছে। ডাক্তাররা আমাকে, মানে আমার সাথে যারা ছিল তাদেরকে বলল যে আমি উনি যাতে বমি না করে। তো তখন আমি এই জিনিসটা শোনার পরে আমার কাছে একটু ভয় লাগছে যে আসলে এই কথাটা কেন বলতেছে। তো আমি আমার ওই পাশের ওই লোককে বললাম যে ভাই, সম্রাট নামে আমার একটা বন্ধুর নাম্বার আছে, বললাম এই নাম্বারটা একটা ফোন দেন। ওই লোকটা আমার মোবাইলটা বের করে ওই নাম্বারটায় ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম যে দোস্ত, আমার তো চোখে গুলি লাগছে, আর আমার সাথে তো কেউ নাই। ওর সাথে আমাদের যুব দলের আরো অনেক ভাই, অনেক নেতা কর্মী, আমার সহযোদ্ধা বন্ধুরা আসে। তখন ওরা যখন ডাক্তারদেরকে একটা প্রেশার দেয়, তখনই আমি একটা প্রপারলি ট্রিটমেন্ট পাই। আর সাথে সাথে আমাকে চক্ষু বিজ্ঞানে ভর্তি রেখে দেয় ভাই। কিন্তু আমি তো এমন একটা অবস্থা ছিল, আমার গুলি লাগছিল কিন্তু এই চোখে, কিন্তু আমি দুনো চোখেই মানে কিছুই দেখতে পারতাম না। তো ভাই পরে এই হাসপাতাল থেকে আবার আমাদেরকে অ্যারেস্ট করার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী একটা মহিলা ছিল, এই শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা, এই চক্ষু বিজ্ঞানে ওকে পাঠায়। ও আমাদের সাথে ভাই যথেষ্ট খারাপ ব্যবহার করে। আমাদেরকে এভাবে বলছে যে আপনারা যে রাজপথে গেলেন হাসিনাকে নামানোর জন্য, কি করছেন? কিছু করতে পারছেন? হাসিনার গুলি খেয়ে তো বেডে এসে পড়েছেন হাসপাতালে, তাও আবার সরকারি। মানে অনেক জঘন্য ভাষায় ব্যবহার করছে উনি। তখন হাসপাতালের একজন, হয়তো বড় একজন কর্মকর্তা হবে, উনি ওই মহিলাকে ডাইরেক্ট বলল যে আপনি যে আমার হাসপাতালের রুগীগুলাকে অ্যারেস্ট করতেছেন, আমাদের সিসিটিভির ফুটেজগুলো নিয়ে যেতেছেন, আমাদের রেজিস্টার খাতাগুলো ছিঁড়তেছেন, এটা কার অনুমতিতে ছিঁড়তেছেন? তখন আমি দেখলাম যে ওই স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওনাকে খালি এতটুকুই বললো যে আপনি জানেন না কার অনুমতিতে ছিঁড়তেছি। উনি বললো আপনি যার অনুমতিতে ছিঁড়তেছেন, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে লিখিত দেন, আর আমার এই রুগীদেরকে লিখিত দিয়ে আমার কাছ থেকে নিয়ে যান, আর নয়তো আপনি কাউকে নিতে পারবেন না। ঠিক ওই মুহূর্তে ওই স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আমরা যারা কিছু লোক বেঁচেছিলাম আর কি, যাদেরকে ওরা অ্যারেস্ট করতে পারে নাই, তাদেরকে ছাড়তে বাধ্য হয়। তো তারপরও ওই হাসপাতালের ওই ডাক্তাররা বললো যে ভাইয়া, আপনাদের জন্য হাসপাতালটা নিরাপদ না, আপনারা দ্রুত অন্য কোথাও সরে যান। আমি ভাই টানা 2টা ঘন্টা চক্ষু হাসপাতালের পিছনের যে জাদুঘরের সামনে আমি বসেছিলাম, একটা সেন্টু গেঞ্জি আর একটা লুঙ্গি পরা আর পন্স পরে আমি এখানে বসেছিলাম যে কই যাবো। কোনো দিকে তো আমাদের নিরাপত্তা নাই, রাজপথে নিরাপত্তা নাই, বাসা বাড়িতে নিরাপত্তা নাই, তো জামু কই ভাই। তো যখন আমার মনে হয় আমি 7 দিন না 8 দিন আপনার এই বেড রেস্টের পরে, আমাকে যখন শাকিল ভাই আবার ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি ওনার সাথে আপনার এই যে পূরবী হলটা আছে না, এই হলের পিছনে 11 নম্বর, এখানে দেখা করে ভাইয়ের সাথে আবার আন্দোলনে কন্টিনিউ করতেছি। ভাই তখন আসলে সত্যি কথা বলতে কি, আমি আমার এই বাম চোখে না কিছু দেখতাম না, কিন্তু মনের জোরে আমি আন্দোলনে নামতাম। এই চোখে আসলে আমার তেমন কোনো ইয়াই ছিল না, অনেকটা ঘোলা দেখতাম। 4 তারিখে আপনার ওই যে 10 নম্বর থেকে কচু ক্ষেতের দিকে যায় না, কচু ক্ষেত ক্যান্টনমেন্ট, তা আমরা ওই সাইডটায় আপনার ওভারব্রিজটা, ফ্লাইওভার ওভারব্রিজটা আছে না, গোল চক্করটা, আমরা সবাই ওইখানে মনে করেন একত্রিত হই। মিরপুর 1 নম্বর 2 নম্বরের দিকটা হচ্ছে আপনার ওই যে মিরপুর 14 আসনের যে এমপি নিখিল, সন্ত্রাসী নিখিল শেখ হাসিনার, এই নিখিলের বাহিনী প্লাস আওয়ামী লীগের পেটুয়া পুলিশ বাহিনীদের দখলে ছিল। ওরা ওদিক থেকে মনে করেন গুলি করতে, স্যার আমরা তো নিরস্ত্র ভাই, আমরা ইট পাটকেল ছাড়া কিছুই ছিল না আমাদের। তো ঠিক ওই সময় চোখের সামনে ভাই তরতাজা 2টা লাশ পড়ে গেল। আমরা তো হতভম্ব হয়ে গেলাম, যেটা কি হইলো ভাই। ওই স্মৃতিটা এখনো যদি মনে পড়ে না, মনে করেন ঘুমাইতে পারি না ভাই। এখনো মানে কি বলবো, বুক ভেঙে কান্না চলে আসে ভাই। হয়তো এখন অনেকেই দাবি করে যে এটা ছাত্র আন্দোলন, অন্য অন্য দলেরা দাবি করে এটা তাদের আন্দোলন, কিন্তু আমি বলবো এটা একটা গণ অভ্যুত্থান। এটা আসলে কারো ব্যক্তি আন্দোলন নয়, এটা একটা গণ অভ্যুত্থান। স্বৈরাচার শেখ হাসিনা পতনের একটি গণ আন্দোলন ছিল এটা। 36 দিনের যুদ্ধে ভাই আমার নিজস্ব একটা স্বার্থ ছিল ভাই। সেই স্বার্থটা ছিল আমার স্বার্থটা ছিল আমি আমার মার বুকে ফেরত যেতে চেয়েছিলাম ভাই, যে আমি দীর্ঘদিন আমার ফ্যামিলির থেকে বাইরে আছি। এই আন্দোলনটা যদি সফল হয়, আমি হয়তো আমার মার বুকে ফেরত যেতে পারবো। যদি আন্দোলনটা সফল করতে পারি, আমি হয়তো আমার মেয়ের কাছে ফেরত যেতে পারবো।